ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ১ নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-১ হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারী কি চেহারা। ১-২ ছোট্ট বাঘের ডেরা ছিল পাখিরালয়। ১-৩ রূপালী সংঘ ১১ বছর সিসিএইচ এর সঙ্গে খেলেনি। ১-৪ বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার নয়। ১-৫ কিশোর বিজ্ঞানী কবিতাটির রচয়িতা অন্নদাশঙ্কর রায়। ১-৬ চণ্ডীদাস গান করেছিলেন। ২-২-১ কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন সুখ এবং দুঃখকে। ২-২ হিন্দ নওজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। ২-৩ সিসিএইচ মোট কত রান করেছিল? ১৪। ২-৪ বাঘছানার কর্মকাণ্ড দেখে কে লজ্জা পেয়েছিল? বাঘজননী। ২-৫ কার কণ্ঠে মধুর তান শোনা গিয়েছিল? নিমাই কণ্ঠে। ২-৬ দে সরকারের রচনা বই থেকে কে হুবহু টুকে এনেছিল? প্রফুল্ল। ৩-১ বলেছে কাদের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই? চাঁদ এবং সূর্যের আলো। ৩-২ জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে কেন? লিখবে অনন্ত পার বলতে বোঝায় যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো অন্ত বা সীমা নেই। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড জ্ঞানের সাগর স্বরূপ, অনন্ত জ্ঞানের আধারেই জ্ঞান পারাবার। এই বিশ্ব যাকে কবি পুরী বা ভবনের সঙ্গে তুলনা করেছেন তাতে থরে থরে সঞ্চিত থাকে বিদ্যা রত্ন, সাগরে রত্ন লুকিয়ে থাকে। ডুবুরি অনেক সাধনায় তা সংগ্রহ করেন। অনুরূপভাবে জ্ঞান সাগরে ছড়িয়ে আছে বিদ্যা বা জ্ঞানরূপ রত্ন। অধ্যাবসায় এবং অশেষ যত্নে তাকে আয়ত্তে আনতে হয়। তাই জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে। তিনে বলেছে কে কি দিয়ে কাঁকড়ার দ্বারা কেটে দিয়েছিল? কাঁকড়ার গর্তে থাবা ঢোকাতে অভিজ্ঞতাহীন বাঘছানার থাবায় কাঁকড়া দাঁড়া দিয়ে চিমটে ধরে। বাঘছানাও খুব জোরে কেঁদে ওঠে। তখন ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা ছানার কান্না শুনে তার গোবদা নখের থাবার এক থাবড়ায় কাঁকড়া দাঁড়া কেটে ফেলেছিল। ৪-১ বলেছে কবে কোথা থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়? লিখবে ১৯২৯ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভায় বিপ্লবী ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত বোমা বিস্ফোরণ ঘটান। এই ঘটনার পেছনে সারা ভারতব্যাপী এক বিশাল পরিকল্পনা আছে সন্দেহ করে গোয়েন্দা প্রধান তদন্ত করে ৩০টি নামের তালিকা তৈরি করে, যার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। তাই দেরি না করে লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত আসামি হিসাবে ১৪ই জুন ১৯২৯ খ্রিস্টাব্দে কলকাতার রাজপথ থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। ৪-২ বলেছে স্রেফ আবুল তাবুল পয়েন্ট কই একথা কে কাকে বলেছিল? লিখবে হাবুলের ক্লাসের ফার্স্ট বয় প্রশান্ত তার পাশের ছেলেকে একথা বলেছিল। এবার এটা লিখবে যে প্রশ্নোদ্ধৃত অংশটি হচ্ছে অজেয় রায়ের হাবুর বিপদ গল্প থেকে নেওয়া হয়েছে। হাবুর ক্লাসের ফার্স্ট বয় প্রশান্ত তার পাশের ছেলেকে এই যে ফার্স্ট বয় প্রশান্ত তার পাশের ছেলেকে এই কথাটা বলেছিল। ৪-৩ বলেছে বিট্টু কোন প্রতিযোগিতায় কত বছর চ্যাম্পিয়ন হয়েছিল? এটা মতিনন্দীর ননিদা নট আউট থেকে দিয়েছে। ৩০ মাইল রোড রেসে বিষ্টু পরপর ৩ বছর চ্যাম্পিয়ন হয়েছিল। ৩০ মাইল রোড রেসে বিষ্টু পরপর ৩ বছর চ্যাম্পিয়ন হয়েছিল। ৫-১ বলেছে বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি কোন কবিতার অংশ? কবির নাম কি? বাঘ বাবা মা বাড়ি বদলেছিলেন কেন? তারা বাড়ি বদলে কোথায় গিয়েছিলেন? লিখবে প্রশ্নোক্ত অংশটি নবনীতা দেবসেনের বাঘ কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে বাঘ কবিতার অংশ কবির নাম নবনীতা দেবসেন। বাঘ বাবা মা বাড়ি বদলেছিলেন কেন? তারা বাড়ি বদলে কোথায় গিয়েছিল? বাঘছানা পাখিরালয়ে শিকার ধরতে না পারায় খিদে সহ্য করতে না পেরে কাদায় নেমে মেনি মৎস্য ধরে। এই দুঃখে তার বাবা মা দুঃখ পায়, তারপর তারা বাসা বদল করে। তাহলে বাঘ বাবা মা বাড়ি বদলেছিলেন কেন? এখান থেকে লিখবে যে বাঘছানা পাখিরালয়ে শিকার ধরতে না পারায় খিদে সহ্য করতে না পেরে কাদায় নেমে মেনি মৎস্য ধরে। এই দুঃখে তার বাবা মা খুব দুঃখ পায়, তাই বাঘ বাবা মা বাড়ি বদলেছিল। তারা বাড়ি বদলে কোথায় গেছিল? পাখিরালয় থেকে তারা সজনেখালিতে চলে যায়। ৫-২ বলেছে এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাঁই কোন কবিতার অংশ? কবিতাটির উৎস কি? বৃন্ত কথার অর্থ কি? আর দুটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তাহলে প্রথম যেটা দিয়েছে কোন কবিতার অংশ, লিখবে মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। কবিতাটির উৎস হচ্ছে কাজী নজরুল ইসলামের মোরা দুই সহোদর ভাই। কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বৃন্ত কথার অর্থ হলো মোটা। দুইটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? লিখবে যে
কবি আলোচ্য কবিতায় বলতে চেয়েছেন যে হিন্দু ও মুসলমানের মধ্যে মূলত কোনো প্রভেদ নেই, তারা একই ভারতবর্ষের মাটিতে বাস করে, চন্দ্র সূর্যের আলো উভয়ের উপর সমানভাবে পড়ে, মড়ক বা বন্যায় তারা একইভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি গাছের একই বৃন্তে ফুটে থাকা দুইটি ফুল যেমন বর্ণে আর গন্ধে একই, তার মধ্যে কোনো প্রভেদ নেই, ঠিক তেমনি হিন্দু মুসলমানের মধ্যেও কোনো ভেদাভেদ নেই। 5-3 বলেছে আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? দৈন্য কথার অর্থ কি? মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন? মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? আচ্ছা, এখানে প্রথমে যেটা দিয়েছে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, এখানে এই উত্তরটা লিখবে যে আমরা হলাম আপামোর বাঙালি, যারা বঙ্গদেশের ধূলিকণায় লালিত পালিত এবং যারা এদেশের গৌরবের কথায় আনন্দিত হয়। তাহলে আমরা বলতে আপামোর বাঙালি, যারা বঙ্গদেশের ধূলিকণায় লালিত পালিত, যারা এদেশের গৌরবের কথায় আনন্দিত হয়। দৈন্য কথার অর্থ লিখবে দুঃখ। দৈন্য কথার অর্থ হচ্ছে এই যে দৈন্য মানে দৈন্য লিখবে দীনতা, দারিদ্র, দুর্দশা বা অভাব। তাই দৈন্য শব্দের অর্থ হচ্ছে দীনতা, দারিদ্র, দুর্দশা বা অভাব। এর পরের অংশে যেটা দিয়েছে যে মা বলতে এখানে কাকে বোঝাতে চেয়েছেন? মা হচ্ছে এখানে ভারত মাতাকে বোঝাতে চেয়েছেন। এই যে মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন, মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন। এবার তারপরে যেটা অংশ যে মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? এই যে এই উত্তরটা লিখবে। এটা 2 নাম্বার আছে, লিখবে পরাধীন থাকার কারণে দেশমাতার দুঃখ, দৈন্য, লাঞ্ছনা। আমরা যদি আপন আপন কর্মের মাধ্যমে দেশের মানকে বৃদ্ধি করতে পারি, দেশকে বিদেশি শাসনের হাত থেকে উদ্ধার করতে পারি, তবে বঙ্গজননী দুঃখ, দৈন্য, লজ্জা দূর হবে। এইটা লিখে দেবে যে আমরা কিভাবে তার দৈন্য দূর করতে পারি, মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব, এটা লিখে দিলে হবে। 6-1 বলেছে মোনাদা খুবই অপমানিত বোধ করেছিলেন। কোন রচনার অংশ? রচয়িতার নাম কি? মোনাদা কে ছিলেন? তার পুরো নাম লেখো। কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? আচ্ছা, প্রথমে যে অংশ আছে কোন রচনার অংশ লিখবে ননিদা নট আউট রচনার অংশ, রচয়িতার নাম মতি নন্দী। আর মোনাদা কে ছিলেন লিখবে রূপালী সংঘের ক্যাপ্টেনের না এইটা লিখবে সিসিএইচ ক্লাবের ক্যাপ্টেন ছিলেন মোনাদা, তার পুরো নাম হচ্ছে মোনা চৌধুরী। তাহলে সিসিএইচ ক্লাবের ক্যাপ্টেন হলেন মোনাদা, তার পুরো নাম মোনা চৌধুরী। আর তিনি কার কথায় অপমানিত বলেছে যে তার পুরো নাম কি হয়ে গেল, আর তার কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? রূপালী সংঘের ক্যাপ্টেনের কথায় মোনাদা অপমানিত বোধ করেছিলেন। তাহলে এখানে বলেছে যে কোন রচনার অংশ? রনিদা নট আউট রচনার অংশ, রচয়িতার নাম মতি নন্দী। মোনাদা কে ছিলেন? সিসিএইচ ক্লাবের ক্যাপ্টেন ছিলেন মোনাদা, পুরো নাম মোনা চৌধুরী। আর কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? রূপালী সংঘের ক্যাপ্টেনের কথায় মোনাদা অপমানিত বোধ করেছিলেন। কেন বোধ করেছিলেন চাইনি, আর তাহলে আর দিতে হবে না, এগুলো 1 নাম্বার করে, সবকটাই 1 নাম্বারে। 6-2 বলেছে 48 ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসে। উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রচয়িতার নাম কি? আর জ্ঞান ফিরে যতীন কি কি দেখেছিলেন? তাহলে এখানে প্রথমে যেটা দিয়েছে উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে লিখবে উদ্ধৃতাংশটি আশিস কুমার মুখোপাধ্যায়ের শহীদ যতীন্দ্রনাথ দাস গল্প থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? শহীদ যতীন্দ্রনাথ দাস। রচয়িতার নাম কি? আশিস কুমার মুখোপাধ্যায়। জ্ঞান ফিরে যতীন কি দেখলেন? এটা আছে তোমাদের বইয়ের 113 পাতায়। এই যে 48 ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসে, চোখ খুলতেই তিনি লক্ষ্য করেন যে তাকে প্রলুব্ধ করার জন্য শেল ভর্তি ঘরে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আরো বুঝতে পারলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাছাড়া লক্ষ্য করলেন তার পাশে রাখা রয়েছে সদ্য কেনা একটা স্লেট এবং একটা পেন্সিল। বুঝতে বাকি রইল না যে জীবনে আর কথা কইতে পারবেন না বলেই এখন থেকে সবকিছু ওই স্লেটে লিখে জানাতে হবে।
ছয়ের তিনেতে বলেছে বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো কোন রচনার অংশ? রচয়িতার নাম কি? বে ড্রাইভার কথার অর্থ কি? বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি ছিল? আচ্ছা, তাহলে এটা কোন রচনার অংশ? এক ভুতুড়ে কাণ্ড রচনার অংশ। রচয়িতার নাম শিবরাম চক্রবর্তী। বে ড্রাইভার কথার অর্থ হচ্ছে চালকহীন। লিখবে বে ড্রাইভার কথার অর্থ হচ্ছে চালকহীন। আর বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি ছিল? এইখান থেকে লিখবে যে শীতের রাতে জঙ্গুলে পরিবেশে বিপদের হাত থেকে বাঁচতে লেখক ধীর গতির এক বেবি অস্টিন গাড়িতে চড়ে বসেছিলেন। গাড়ির গতি খুবই কম ছিল। লেখক দেখেছিলেন গাড়িটি চালক বিহীন। অবশেষে বে ড্রাইভার গাড়িটি পৌঁছেছিল এক লেভেল ক্রসিং এ। দূরে ট্রেনের শব্দ ক্রমে কাছে আসছে। অস্টিন এগিয়ে চলেছে। এমন অবস্থায় ট্রেনের ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে লেখক চালকহীন গাড়িটি থেকে কোনো মতে দরজা খুলে নেমে পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর লেখক দেখেন তিনি এবং গাড়ির দুজনেরই কিছু হয়নি। ঠিক লেভেল ক্রসিং এর মুখে চালকহীন গাড়িটি থেমে যাওয়া লেখকের কাছে খুবই রহস্যজনক বলে মনে হচ্ছিল। এমন সময় হঠাৎই তিনি দেখলেন চশমা পরিহিত এক ব্যক্তি গাড়ির পেছন দিক থেকে হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়ালো। তিনি লেখকের কাছে একটু সাহায্য প্রার্থনা করে জানালেন 8 মাইল দূর থেকে তিনি এতক্ষণ গাড়িটি ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন, কারণ তার কল বিগড়েছে। বে ড্রাইভার গাড়িটি এই কারণেই গড়িয়ে চলছিল। 7-এ আসি। 7-এর 1-এ বলেছে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হচ্ছিল? 4 আনা। এগুলো হযবরলের প্রশ্ন। 7-এর 2 গল্পের কথক তার স্বপ্নের কথা কার কাছে বলেছিলেন? বড় মামার কাছে বলেছিলেন। 7-এর 3 মকদ্দমা রায় কে দিয়েছিল? ঝোল্লা পড়া এক হুতুম পেঁচা। 8-এ আসি। 8-এর 1-এ বলেছে কাকের মতে কচুরি কয় প্রকার এবং কি কি? কাকেশ্বর মানে কাক। কাকের মতে কচুরি কয় প্রকার? কাকেশ্বর কুচকুচের মতে কচুরি 4 প্রকার। হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। 8-এর 2-এ বলেছে গল্পে যে লোকটি সবার নামকরণ করতো সে শেয়াল কুমির আর পেঁচাকে কি বলে ডাকতো? এই যে সে সব জিনিসের নামকরণ করতো। সে বলেছে সে শেয়াল কুমির আর পেঁচাকে কি বলে ডাকতো? আচ্ছা, এটা হযবরল বইয়ের 44 পৃষ্ঠায় রয়েছে। সে সকলের নামকরণ করত। শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। 9-এর দাগে আসি। 9-এর 1-এ বলেছে যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? হযবরল রচনার অংশ। মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থ হযবরল থেকেই নেওয়া হয়েছে। আর এখানে বক্তা হচ্ছে লিখবে এখানে বক্তা হচ্ছে কথকের বড় মামা। এই যে আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। তাহলে এখানে বক্তা হলেন কথকের বড় মামা। বাজে স্বপ্ন বলতে কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, বাজে স্বপ্ন বলতে কি বুঝিয়েছেন? যখন কথক তার বড় মামাকে মানে স্বপ্নের কথা বলেন, তো তার স্বপ্নের মানে গল্পগুলো শুনে বড় মামার মনে হয়েছিল যে চরিত্রগুলির কথাবার্তা, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ যেমন অবাস্তব তেমন গল্পের কাহিনীও অবাস্তব হয়ে উঠেছে। হিজিবিজবিজ, কাকেশ্বর কুচকুচে, উধোবুধো পেঁচা প্রত্যেকেরই কাণ্ড কারখানায় কেমন উদ্ভট বা এলোমেলো, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। গেছু দাদার সঙ্গে দেখা করার সমস্যা, কলকাতা থেকে তিব্বতের দূরত্ব নির্ণয়, কাকেশ্বরের নামতা বা অঙ্কের হিসাব করা, বুড়োর ফিতে দিয়ে গল্পকথককে মাপা, উধোবুধো 40 বছর বয়স হলেই আবার বয়স কমে যাওয়া, বিচারক পেঁচার ঘুমিয়ে পড়া, শেষ অবধি বিচারে ন্যাড়ার বিরুদ্ধে বিচারকের রায়ে ন্যাড়া 3 মাস জেলা 7 দিন ফাঁসি হওয়া, প্রতিটি কাজ যেমন অবাস্তব তেমনি এলোমেলো বা অর্থহীন। সেই জন্য কথকের বড় মামা তার স্বপ্নগুলোকে বাজে স্বপ্ন বলেছেন। 9-এর 2-এ বলেছে আসামিক ওই বক্তাকে শেষ পর্যন্ত কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়, সে আসামি হতে কেন রাজি হয়েছিল, তার কি সাজা ঘোষণা হয়েছিল?
এই পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মকদ্দমা রায় দেবো। এই বলে সে একটা কানে কলম দেয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মানহানির মকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি। দাঁড়াও, আসামি কই? এই যে আসামি কই, তাহলে বক্তা হচ্ছে বিচারক পেঁচা। বিচারক পেঁচা হলো বক্তা। শেষ পর্যন্ত কাকে আসামি হিসাবে দাঁড় করানো হলো? তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি হিসাবে দাঁড় করানো হলো। তাহলে শেষ পর্যন্ত ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়। সে আসামি হতে রাজি হয়েছিল কেন? ন্যাড়াটা ছিল বোকা, সে ভাবলো আসামিরা বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না, তাই সে আসামি হতে রাজি হয়েছিল। ন্যাড়াটা ছিল বোকা, সে ভেবেছিল যে আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না, সে আসামি হতে রাজি হয়েছিল। তার কি সাজা হয়েছিল? বিচারে ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হয়েছিল। তাহলে বক্তা হচ্ছে বিচারক পেঁচা। শেষ পর্যন্ত কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়? ন্যাড়াকে। সে কেন আসামি হিসেবে রাজি হয়েছিল আসামি হতে? সে ছিল বোকা, ন্যাড়াটা ছিল বোকা, সে ভেবেছিল আসামিরা বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি না করে আসামি হতে রাজি হয়েছিল। আর তার বিচারে 7 দিনের জেল, 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হয়েছিল। এবারে আসি 10-এর দাগে। 10-এর একে বলেছে, আমাদের একটা ড্যাশ পদ শূন্যস্থানে বসবে। তাহলে আমাদের একটি ড্যাশ পদ, আমাদের এটা কি পদ? সর্বনাম পদ। 10-এর 2, হরিপদ হাবুকে তাড়া লাগা, এই বাক্যের কর্তা হলো হরিপদ। 10-এর 3, সহজ শব্দটির পদান্তর হবে সহজতা। 10-এর 4, সুখেন আর গোবিন্দ দুজনে মিলে বাজার করতে যাচ্ছে, যোজক পদটি হচ্ছে আর। 10-এর 5, উদ্ভিদের শব্দটি সমার্থক শব্দ তরু। 10-এর 11 বলেছে, মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি। আচ্ছা, উদ্দেশ্য মানে হচ্ছে বাক্যের যে কর্তা আর কি, যে কাজটা করছে, তো এখানে মোরা হবে উদ্দেশ্য। আর বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি, এটা হবে বিধেয়। আমরা কি করি? আমরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি। 11 দিয়ে দিয়েছে, সমচারিত ভিন্নার্থক শব্দ দুটির অর্থ লেখো। দন্তে সহায়কার ক্ষীয়ময় র স্বাক্ষর হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন। শুধু অর্থ লিখতে বলেছে, বাক্য লিখতে হবে না। আর এটা দন্তে সহায় আকার ক্ষীয়ময় র, স্বাক্ষর মানে দস্তখত বা সই। 11-3 বলেছে, অস্তার্থক বাক্যে পরিণত করো। চোখে ভালো দেখতে পাচ্ছি না, চোখে দেখতে অসুবিধা হচ্ছে। চোখে দেখতে অসুবিধা হচ্ছে। 11-4 বলেছে, উপসর্গ, প্রতিটি শব্দ থেকে উপসর্গ আলাদা করে দেখাও। সেই উপসর্গ যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করো। তাহলে অবসাদ। আচ্ছা, অবরোধে উপসর্গ হচ্ছে অবসাদ। 11-5 বলেছে, অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শিক্ষক ছাত্রদের ক্রিকেট খেলা আছে, অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। লিখবে, শিক্ষক বনাম ছাত্রদের ক্রিকেট খেলা আছে। 12-র দাগে একটা অনুচ্ছেদ দিয়েছে, বলেছে অনুচ্ছেদটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। আচ্ছা, বলেছে নদীর ধারে অনেকখানি বালি, তার উপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হওয়ার চেষ্টা করছিল। আগে যারা যাচ্ছিল, হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো। অমনি দল শুদ্ধ সকলে যে যেখানে ছিল কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। একটা হাতি নদীর ধারের বালিতে ডুবে যাচ্ছে, অন্য হাতিরা কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই পুরুষরা চটপট কাজে লেগে গেল। মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরে নিরাপদে উঁচু জমিতে বাচ্চাদের মধ্যিখানে রেখে বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়লো। হাতিরা বড় বড় ডাল ভেঙে সেগুলোকে দিয়ে চোরা বালি চারিদিকে গোল করে ফেলতে লাগলো। ক্রমে ডাল ফেলে তারা তাদের বিপদে পড়ার সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেল। অল্পক্ষণের মধ্যেই গাছের ডালের ওপর সামনের পায়ে ভর দিয়ে আস্তে আস্তে সেই হাতিটা উঠে এলো। তাহলে কে বিকট চেঁচাতে লাগলো? লিখবে এখান থেকে, আগে যারা যাচ্ছিল, হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো। এটা হচ্ছে 12-1। মা হাতিরা বাচ্চাদের কোথায় রেখেছিল? মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরে নিরাপদ উঁচু জমিতে রেখেছিল। এটা 12-2। 12-3 বলেছে, শব্দগুলোর উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। অগ্রপদ হচ্ছে সামনের পা,
তাড়াতাড়ি মানে দ্রুত। এখানে দ্রুত নেই, এখানে আছে তাড়াতাড়ি, চটপট। চটপট দেবে। 12-4 বলেছে তারা তাদের বিপদে পড়া সঙ্গীর কাছে একেবারে পৌঁছে গেল, উদ্দেশ্য বিধেয় পৃথক করো। তারাটা হবে উদ্দেশ্য, এটা হবে উদ্দেশ্য। এটা উদ্দেশ্য, আর তাদের বিপদে পড়া সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেলে এটা হবে বিধেয়। 12-5 দিয়েছে নদীর ধারে অনেকখানি বালি, বিশেষ্য পদ চিহ্নিত করো। নদীর ধারে বালি এগুলো বিশেষ্য পদ। নদীর ধারে স্থান বালি বিশেষ্য পদ দেবে। বিপরীত শব্দ 12-6 উঁচু নিচু, উঁচু লিখবে নিচু, আর অল্পক্ষণ বিস্তর বা বেশিক্ষণ দেবে। অল্পক্ষণ দেবে দীর্ঘস্থায়ী। অল্পক্ষণ দেবে দীর্ঘস্থায়ী। বলেছে বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লিখবে মাননীয় পরিবহন অধিকর্তা, প্রশাসনিক ভবন, পরিবহন দপ্তর, ঠিকানা দেখবে মহাশয়, আমরা স্থানীয় বারাসাত বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বারাসাত অঞ্চলটি জনবহুল এবং প্রতিদিন এই অঞ্চলের রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। সকাল 10টা থেকে যানবাহনের সংখ্যা অত্যধিক বৃদ্ধি পায়, ফলে আমাদের বিদ্যালয়ের সামনে রাস্তায় ভয়ানক যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা হয় বিকালে বিদ্যালয় ছুটির পর। বিপজ্জনক গতিতে বড় গাড়িগুলো চলার ফলে আমাদের সাইকেল চালাতেও অসুবিধা হয়, কখনো কখনো দুর্ঘটনাও ঘটে। আপনি যদি অনুগ্রহ করে এই অঞ্চলে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন তাহলে অশেষ উপকৃত হব। নমস্কারান্তে, বলে বারাসাত বালিকা বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।